গল্পকথন বেয়াদত চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প তন্দ্রাবিলাস। আজ শুনবেন চতুর্থ পর্ব। একটি তরুণী মেয়ে বাড়ির ছাদ থেকে পা ফসকে পড়ে গিয়ে মারা গেছে। ঘটনা খুব বিশ্বাসযোগ্য নয়। বয়স্ক মহিলা পা ফসকে পড়ে গেছেন, বিশ্বাসযোগ্য। অল্প বয়সী মেয়ে পড়ে গেছে, এটিও বিশ্বাসযোগ্য। তরুণী মেয়ের অপঘাতে মৃত্যু মানেই নানান প্রশ্ন, বিশেষ করে সেই মেয়ে যদি কাজের মেয়ে হয়। আমার বাবাকে নিশ্চয় এসব ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। কিছুদিন তাকে খুব চিহ্নিত দেখেছি। তারপর একসময় তিনি চিন্তামুক্ত হয়েছেন। বিত্তবানরা খুব সহজেই চিন্তামুক্ত হতে পারেন। তাদের সামান্য অর্থ ব্যয় হয়, এই যা। শরীফার বাবাকে কিছু টাকা দেয়া হলো। কত আমি জানি না। নিশ্চয় সে যত আশা করেছিল তার চেয়ে বেশি। কারণ সেই বেচারা টাকা হাতে নিয়ে আমাদের সবার মঙ্গল কামনা করে দীর্ঘ মোনাজাত শুরু করল। মোনাজাতের বিষয়বস্তু হচ্ছে, আমাদের মতো ভালো মানুষ সে তার জীবনে দেখেনি। আমাদের কাছে তার মেয়ে খুব সুখে ছিল, কপালে সুখ সইল না। শরীফার স্বামীও বেশ কিছুদিন ঘোরাঘুরি করল। বেচারার দাবি সামান্য, যে সাইকেলটা তার জন্য কেনা হয়েছিল সেই সাইকেল যেন তাকে দিয়ে দেয়া হয়, সম্ভব হলে ৫,০০০ টাকা। এই টাকাটা তো আইনত তারই প্রাপ্য, ইত্যাদি। আন্টি তাকে ভাগিয়ে দিলেন এবং বলে দিলেন কখনো যেন তাকে গেটের ভেতর ঢুকতে না দেয়া হয়। সব ঝামেলা মিটে যাবার পর বাবা এক সন্ধ্যায় আমাকে ডাকলেন। বাবার পরিচয় আপনাকে দেয়া হয়নি, এখন দিচ্ছি। তিনি মোটামুটি কঠিন ধরনের মানুষ, তীক্ষ্ণ বুদ্ধি, শান্ত, ধীর ও স্থির। তিনি খুব রেগে গেলেও সহজ ভঙ্গিতে কথা বলতে পারেন। পেশায় তিনি পাইলট, সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। আমার সব সময় মনে হয়েছে, পাইলট না হয়ে বাবা যদি ইউনিভার্সিটির অঙ্কের টিচার হতেন তাকে খুব মানাতো। বই পড়া তার প্রধান শখ। বেশিরভাগ সময় আমি তার হাতে বই দেখেছি। হালকা ধরনের বই না, বেশ সিরিয়াস ধরনের বই। বাবা তার স্টাডিতে একা বসেছিলেন। তার সামনে একটা বাটিতে খেজুর গুড় টুকরো করা। শীতকালে খেজুর গুড় তার প্রিয় একটা খাবার। প্রায়ই দেখেছি গল্পের বই পড়তে পড়তে তিনি খেজুর গুড়ের টুকরো মুখে দিচ্ছেন। আমি ঘরে ঢুকতে বাবা বললেন, মা বসো। আমি তার সামনে বসলাম। কেমন আছো মা? আমি বললাম, ভালো। শরীফা মেয়েটি এভাবে মারা গেল, নিশ্চয়ই তোমার খুব মন খারাপ। আমি বললাম, হ্যাঁ মন খারাপ। বাবা ইতস্তত করে বললেন, তোমাকে কিন্তু কান্নাকাটি করতে দেখিনি। আমার কাছে তোমাকে বেশ স্বাভাবিকই মনে হয়েছে। আমি বুঝতে পারলাম না বাবা ঠিক কি বলতে চাচ্ছেন। তার কথা বলার মধ্যে জেরা করার ভাবটা প্রবল, যেন আমি কিছু গোপন করার চেষ্টা করছি, বাবা তা বের করে ফেলতে চাচ্ছেন। শরীফা যে সন্ধ্যায় মারা গেল, সেই সন্ধ্যায় তুমি কি ছাদে গিয়েছিলে? না। সেদিন ছাদে যাওনি? না। আমি যতদূর জানি ছাদ তোমার খুব প্রিয় জায়গা। বেছে বেছে ওই দিনই ছাদে যাওনি কেন? ওই দিন যেতে ইচ্ছে করেনি। তুমি ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছিলে। দরজা ভেঙে তোমাকে বের করা হয়। তুমি প্রথম যে কথাটি তখন বলো তা হচ্ছে, শরীফা মারা গেছে, তাই না? হ্যাঁ। সে যে মারা গেছে তোমার তো জানার কথা না, কারণ কেউ জানে না। তুমি জানলে কিভাবে? আমি চুপ করে রইলাম। বাবা বাটিটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, নাও গুড় খাও। আমি এক টুকরো গুড় নিয়ে মুখে দিলাম। বাবা শান্ত গলায় বললেন, তুমি রাগ করে কিংবা নিজের অজান্তে ওকে ধাক্কা দিয়ে ফেলে দাওনি তো? না। অনেক সময় খেলতে গিয়েও এরকম হয়। হয়তো হাসতে হাসতে ধাক্কা দিয়েছ, সেটা টাল সামলাতে না পেরে পড়ে গেছে। তোমার কোনো দোষ ছিল না। না। আচ্ছা ঠিক আছে। তোমার পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। গান কেমন হচ্ছে? ভালো। এবারে গানের টিচার কেমন? ভালো। গান কি তুলেছ, না এখনো সারেগামা করে যাচ্ছ? একটা গান তুলেছি। কি গান? নজরুল গীতি। গানের লাইনগুলি কি? পথ চলিতে যদি চকিতে, গাইব? না থাক, আরেকদিন শুনবো। আমি কি এখন চলে যাব? আচ্ছা যাও।
আমি উঠে চলে এলাম। বাবা ভ্রু কুঁচকে বইয়ের পাতা উল্টাতে লাগলেন। তিনি আমাকে বিশ্বাস করেনি, এটা বোঝা যাচ্ছে। তিনি যে আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়েছেন তাও বুঝতে পারছি। খুব অল্প বয়সেই আমি আসলে বেশি বেশি বুঝতে শিখেছিলাম। বেশি বুঝতে পারাটা এক ধরনের দুর্ভাগ্য। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। বোকা মানুষরা কখনো আত্মহত্যা করে না। বাবা আমার কথা বিশ্বাস না করলেও আন্টি করলেন। মজার ব্যাপার হচ্ছে, নিজ থেকে তাকে আমার কিছু বলতে হলো না। তিনি আপনাতেই সব বুঝতে পারলেন। ঘটনাটা এরকম: রাতে তিনি আমার সঙ্গে ঘুমোতে এসেছেন। শরীফার মৃত্যুর পর তিনি প্রতি রাতেই আমার সঙ্গে ঘুমোতেন। বাতি নিভিয়ে আমাকে জড়িয়ে ধরে মৃদু গলায় গল্প শুরু করলেন। তাদের গ্রামের বাড়ির গল্প। বাড়ির পেছনে একটা পেয়ারা গাছ ছিল। তিনি পোকা পেয়ারার খোঁজে গাছে উঠেছেন। হঠাৎ দেখলেন গাছের ডাল পেঁচিয়ে একটা সাপ। সাপটার গায়ের রং অবিকল পেয়ারার গাছের ডালের মতো। সাপটা তাকে দেখে পালিয়ে গেল না, উল্টো তার দিকে আসতে শুরু করলো। এই পর্যায়ে আন্টি গল্প থামিয়ে দিলেন। আমি বললাম, কি হয়েছে? আন্টি বললেন, ফুপাচ্ছে কে? আমি ফুপানির শব্দ শুনছি। তুমি কি শুনছো? শব্দ আমিও শুনছিলাম। ফুপাচ্ছে শরীফা। খাটের নিচে বসে মাঝে মধ্যেই সে ফুপানির মতো শব্দ করে। আমি আন্টির প্রশ্নের জবাব দিলাম না, চুপ করে রইলাম। আন্টি বললেন, মনে হচ্ছে খাটের নিচে কেউ বসে আছে, ফুপাচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? না, আমি পরিষ্কার শুনছি। পচা গন্ধও পাচ্ছি। তুমি গন্ধ পাচ্ছ না? না। আন্টি উঠে বসলেন, টেবিল ল্যাম্প জ্বালালেন, বিছানা থেকে নেমে তাকালেন খাটের নিচে। আমি তাকিয়ে রইলাম আন্টির মুখের দিকে। আমি দেখলাম ভয়ে এবং আতঙ্কে হঠাৎ আন্টির মুখ ছোট হয়ে গেল। তিনি বিড়বিড় করে কি যেন বললেন। কি বললেন আমি বুঝতে পারলাম না। আন্টি ঘন ঘন নিঃশ্বাস ফেলছিলেন। তার ফর্সা গাল হয়েছে টকটকে লাল, কপালে বিন্দু বিন্দু ঘাম। আন্টিকে দেখে মনে হচ্ছিল তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। আন্টি চাপা গলায় বলল, কে? কে? আম্মা, আমি শরীফা। শরীফা? যে আম্মা, আমি এখানে থাকি। শরীফা? যে আম্মা, আমি হাঁটাচলা করতে পারি, এখানে থাকি। আমার বিদায় দিয়েন না আম্মা, আমার যাওয়ানোর জায়গা নাই। আন্টি উঠে দাঁড়ালেন। টলতে টলতে খাটের কাছে এসে খাটে উঠলেন। আমাকে ঝরিয়ে ধরে তৎক্ষণাৎ শুয়ে পড়লেন। আমি বললাম, কি হয়েছে? আন্টি জড়ান গলায় বললেন, কিছু না, তুমি ঘুমাও। আমি বললাম, খাটের নিচে কিছু দেখেছেন আন্টি? তিনি বললেন, না, তুমি ঘুমাও। আমি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। আন্টি সম্ভবত সারা রাতই জেগে রইলেন। পরদিন ভোরে জেগে উঠে দেখি আন্টি হাঁটু মুড়ে বসে আছেন। ঘরে তখনও টেবিল ল্যাম্প জ্বলছে। আন্টির চোখ জ্বলজ্বল করছে। এক রাতেই তার চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। আন্টি ক্লান্ত গলায় বললেন, ফারজানা, তুমি কি রান্নাঘরে গিয়ে বলে আসবে আমাকে এক কাপ চা দিতে? আমি বললাম, আন্টি, আপনার কি শরীর খারাপ করেছে? তিনি বললেন, না, শরীর ভালো আছে। আন্টি বিছানায় বসে চা খেলেন। তাকে খুব চিহ্নিত মনে হলো। আমাকে অবশ্য তিনি কিছুই বললেন না। আমি সহজ স্বাভাবিকভাবেই হাত মুখ ধুয়ে নাস্তা করলাম। স্কুলে চলে গেলাম। আন্টি সারাদিন আমার ঘরেই থাকলেন, ঘর থেকে বেরোলেন না। বাবা সে সময় দেশে ছিলেন না। বছরে একবার পাইলটদের নতুন করে কি সব শেখায়, রিভিউ হয়। বাবা সেই ট্রেনিংয়ে তখন অ্যাম্বাসডারে। বাড়িতে আমি আর আন্টি। আন্টি আমার ঘরেই থাকেন। তিনি রাতে একেবারেই ঘুমান না। আমার কিন্তু ঘুম পায়। আগের অনিদ্রা রোগ তখন সেরে গেছে। বিছানায় যাবার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে বাথরুম পেলে কিংবা পানির পিপাসা পেলে ঘুম ভাঙে। আমি দেখি আন্টি মেঝেতে বসে আছেন। তার বসার ভঙ্গি শরীফার বসার ভঙ্গির মতোই। তিনি মৃদুস্বরে শরীফার সঙ্গে কথা বলেন। শরীফা? জি আম্মা। কি করছো? কিছু করণের নাই আম্মা, বসে আছি। এখান থেকে চলে যাও। কই যামু? যাওনের জায়গা নাই। পথঘাটও চিনি না। চাও কি তুমি? কিছু চাই না। কি চামু? দিনের বেলা তোমাকে দেখি না কেন? দিনে তুমি কোথায় যাও? জানি না আম্মা। কি হইতেছে আমি কিছুই বুঝি না, দিশা পাই না। তোমার খিদা হয়? যে হয়, জবর ভোক লাগে। কিন্তু আম্মা, খাওন নাই। আমারে কে খাওন দিব? এখন খিদে হয়েছে?
যে হইছে, বিস্কুট আছে, খাবে? বিস্কুট দেব? যে না, আপনাকে খাওয়ান আমি খাইতে পারি না। তুমি কি খুব কষ্টে আছো? বুঝি না আম্মা, কিচ্ছু বুঝি না, দিশা পাই না। তুমি যে মরে গেছো তা কি জানো? যে জানি। কেউ কি তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে? যে কে ফেলেছে? ছোট আফা ফেলেছে। ছোট মানুষ বুঝে নাই। তার উপরে রাগ হয়েন না আম্মা। ফারজানা তোমাকে ধাক্কা দিয়ে ফেলেছে? যে তুমি কি তাকে দেখেছো ধাক্কা দিয়ে ফেলতে? যে না, পিছন থেকে ধাক্কা দিছে। অন্য কেউ হইতে পারে। অতি দ্রুত আন্টির শরীর খুব খারাপ করল। তিনি একেবারেই ঘুমোতে পারেন না। গাদা গাদা ঘুমের ওষুধ খান, তারপরেও জেগে থাকেন। সারাক্ষণ নিজের মনে বিড়বিড় করে কথা বলেন, অর্থহীন এলোমেলো সব কথা। হঠাৎ হাসতে শুরু করেন, সেই হাসি কিছুতেই থামে না। আবার যখন কাঁদতে থাকেন, সেই কান্নাও চলতে থাকে। বাবা যখন দেশে ফিরলেন, তখন আন্টি পুরোপুরি উন্মাদ। কাউকেই চিনতে পারেন না, আমাকেও না। আন্টির চেহারাও খুব খারাপ হয়ে গিয়েছিল। মুখ শুকিয়ে মিশরের মমিদের মতো হয়ে গেছে। দাঁত বের হয়ে এসেছে। সারা শরীরে বিকট গন্ধ। বাবা হতভম্ব হয়ে গেলেন। আন্টির চিকিৎসার ব্যবস্থা করা হলো। চিকিৎসায় কোনো লাভ হলো না। ক্রমে ক্রমে তার পাগলামি বাড়তে থাকলো। বাবাকে দেখলেই তিনি ক্ষেপে উঠতেন। একদিন সকালে পাউরুটি কাটার ছুরি নিয়ে তিনি বাবার উপর ঝাঁপিয়ে পড়লেন। ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। ভাগ্যক্রমে ঘটেনি। শুধু বাবার পিঠ কেটে রক্তারক্তি হয়ে গেল। আন্টিকে ঘরে তালাবদ্ধ করে রাখা হলো। আন্টির বাবা এসে তাকে নিয়ে গেলেন। সেখানে থেকে তিনি কিছুটা সুস্থ হলেন। তখন তাকে আবার আমাদের এখানে আনা হলো। তিনি আবারও অসুস্থ হয়ে পড়লেন। তাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। মাঝে মধ্যে আমি ওনাকে দেখতে যেতাম। তিনি আমার সঙ্গে কথা বলতেন না, কঠিন চোখে তাকিয়ে থাকতেন। আন্টিদের বাড়ির কেউ চাইতো না যে আমি যাই। আমি যাওয়া ছেড়ে দিলাম। শরীফার প্রসঙ্গে আসি। শরীফার হাত থেকে আমি খুব সহজে মুক্তি পেয়ে যাই। শরীফাকে আমি এক রাতে বলি, শরীফা, তোমার কি উচিত না তোমার স্বামীর সঙ্গে গিয়ে থাকা? শরীফা বলল, যে উচিত। তুমি তার কাছে চলে যাও। হ্যাঁ, কই থেকে জানি না আফা। আমি তাকে এনে দেব? যে আফা। আমি শরীফার স্বামীকে খবর পাঠালাম, সেজন্য এসে তার সাইকেল নিয়ে যায়। সন্ধ্যার পর যেন আসে। সে খুশি মনে সাইকেল নিতে এলো। সাইকেলের সঙ্গে সে অন্য কিছু নিয়ে গেল। মিসির আলী সাহেব, আপনার জন্যে বিস্ময়কর খবর হলো, মাসখানেক পরে আমি খবর নিয়ে জানতে পারি শরীফার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। তার আত্মীয় স্বজনরা তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করাতে নিয়ে গিয়েছিল। ভর্তি করাতে না পেরে শহরেই তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। মিসির আলী সাহেব, এই সম্বোধন বারবার করতে আমার কুৎসিত লাগছে। নামের শেষে সাহেব আবার কি? নামের শেষে সাহেব লাগালেই মানুষটাকে অনেক দূরের মনে হয়। দূরের মানুষের কাছে কি এমন অন্তরঙ্গ চিঠি লেখা যায়? একবার ভেবেছিলাম স্যার লিখি। তারপর মনে হলো স্যার তো সাহেবের মতোই দূরের ব্যাপার। মিসির আলী চাচা লিখব? না, তাও সম্ভব না। মিসির আলী এমনই এক চরিত্র যাকে চাচা বা মামা ডাকা যায় না। গৃহী কোনো সম্বোধনও তাকে মানায় না। দেখলেন আপনাকে আমি কত শ্রদ্ধা করি। না দেখেই কোনো মানুষকে এতটা শ্রদ্ধা করা কি ঠিক? থাকুক তত্ত্ব কথা, নিজের গল্পটা বলে শেষ করি। অনেক দূর তো বলেছি। আপনি কি বুঝতে পারছেন যা বলছি সব সত্যি বলছি? অর্থাৎ আমি যা সত্যি বলে বিশ্বাস করছি তাই বলছি। যতটুকু পড়েছেন সেখান থেকে কি বুঝতে পারছেন যে বাবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো না? বাবা আমাকে পছন্দ করেন না? কেন করেন না আমি জানি না। আমি কখনো জিজ্ঞেস করিনি। কিন্তু বুঝতে পেরেছি। পছন্দ করে না মানে এই না যে তিনি সারাক্ষণ ধমকাধমকি করেন। এইসব কিছুই না। মাঝে মাঝে গল্প করেন। লেজার ডিস্কে ভালো ছবি আনলে হঠাৎ বলেন, মা এসব ছবি দেখি। জন্মদিনে খুব দামি গিফট দেন। যতবারই বাইরে যান আমার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তারপরেও আমি বুঝতে পারি বাবা আমাকে তেমন পছন্দ করেন না। মেয়েরা এইসব ব্যাপারে খুব সহজ ধরতে পারে। কে তাকে পছন্দ করছে কে করছে না, এই পর্যবেক্ষণ শক্তি মেয়েদের সহজাত। এই বিদ্যা তাকে কখনো শিখতে হয় না, সে জন্মসূত্রে নিয়ে আসে। ওই যে কবিতা, এ বিদ্যা শিখে না নারী, আসে আপনাতে। আন্টি অসুস্থ হয়ে যাবার পর
বাবা যেন কেমন কেমন চোখে আমাকে দেখতে লাগলেন, যেন আমি আন্টিকে অসুস্থ করেছি। আমি যেন ভয়ঙ্কর কোনো মেয়ে। আমার সংস্পর্শে যে আসবে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। বাবার দুশ্চিন্তার কারণও আছে। ছোট মা অসুস্থ হবার পর আমার ঘরেই বেশিরভাগ সময় থাকতেন। তিনি ঘুমের ওষুধ খেয়ে আমার বিছানাতে শুয়ে মারা যান। যে রাতে তিনি মারা যান সে রাতে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করেন। আমি ঘুমিয়ে পড়ার পর তিনি ঘুমের ওষুধ খান, একটা চিঠি লেখেন, তারপর আমার সঙ্গে ঘুমোতে আসেন। আমি ভোরবেলা জেগে উঠে দেখি তিনি কেমন অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছেন। চোখ আধা খোলা, চোখের সাদা অংশ চকচক করছে, মুখ খানিকটা হা করা, হাত পা হিম হয়ে আছে। আমার তখন খুব কম বয়স, তারপরেও আমি বুঝলাম তিনি মারা গেছেন। আমি ভয় পেলাম না, চিৎকার দিলাম না, শান্ত ভঙ্গিতে বিছানা থেকে নামলাম। দরজা ভেতর থেকে ছিটকানি দেয়া। আমি চেয়ারে দাঁড়িয়ে ছিটকিনি খুলে বাবার ঘরে গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে বাবাকে বললাম, ছোট মা মারা গেছেন। বাবা তখন কফি খাচ্ছিলেন। তিনি খুব ভোরবেলা ওঠেন, নিজেই কফি বানিয়ে খান। তিনি মনে হলো আমার কথা বুঝতে পারলেন না। কাপ নামিয়ে রেখে বললেন, মা, কি বললে? আমি আবারও বললাম, ছোট মা মারা গেছেন। বাবা দ্বিতীয় শব্দ উচ্চারণ করলেন না। আমার ঘরে এসে ঢুকলেন, এক পলক ছোট মাকে দেখলেন, তার কপালে হাত রাখলেন, তারপর রাজ্যের বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। ছোট মার পর শরীফা মারা গেল, সেও থাকতো আমার ঘরে। সেও কি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল? আমরা যদি ধরে নিই কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলেনি, তাহলে বুঝতে হবে শরীফা নিজেই ছাদ থেকে লাফ দিয়েছে। যে মেয়ে পরদিন স্বামীর কাছে যাবে, সে এই কাণ্ড কখন করবে? মানসিকভাবে অসুস্থ হলেই করবে। শরীফা তাহলে অসুস্থ ছিল? আন্টির অসুস্থতা তো চোখের সামনে ঘটল, আমার ঘরেই তার শুরু। কাজেই বাবা যদি ভেবে থাকেন প্রতিটি অসুস্থতার সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে বাবাকে খুব একটা দোষ দেয়া যায় না। এক রাতে খাবার টেবিলে তিনি বললেন, নিশা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বললাম, বলো। বাবা বললেন, খাবার টেবিলে বলতে চাচ্ছি না, খাওয়া শেষ করে আমার ঘরে আসো, দুজন কথা বলি। আমি বললাম, আচ্ছা। তোমার বয়স এখন কত? আমি বললাম, অক্টোবরে 15 হবে। তাহলে তো তুমি অনেক বড় মেয়ে। তোমার বয়স 15 হতে যাচ্ছে তা বুঝতে পারিনি। আমি হাসলাম। বাবা বললেন, তুমি যে খুব সুন্দর হয়েছো তা কি তুমি জানো? না। কেউ তোমাকে বলেনি? তোমার বন্ধু বান্ধবরা? না, আমার কোনো বন্ধু নেই। নেই কেন? কারোর সঙ্গে আমার বন্ধুত্ব হয় না। হয় না কেন? আমি তো জানি না কেন হয় না। মনে হয় আমাকে কেউ পছন্দ করে না। তোমাকে পছন্দ না করার তো কোনো কারণ নেই। তুমি নিজেই আমাকে পছন্দ করো না। অন্যদের দোষ দিয়ে কি হবে? আমি তোমাকে পছন্দ করি না? না, করো না। তোমার এই ধারণা হলো কেন? আমি চুপ করে রইলাম। বাবাও চুপ করে গেলেন। মনে হচ্ছে তিনি খুব অস্বস্তিতে পড়ে গেছেন। অস্বস্তির সঙ্গে যুক্ত হয়েছে বিস্ময়বোধ। অতি কাছের একজনকে নতুন করে আবিষ্কারের বিস্ময়। রাত 10টার দিকে বাবার ঘরে গেলাম। ইচ্ছে করে খুব সেজেগুজে গেলাম। লাল পাড়ের হালকা সবুজ একটা শাড়ি পরলাম, কপালে টিপ দিলাম। আয়নায় নিজেকে দেখে নিজেই চমকে গেলাম। কি সুন্দর লাগছে! মনে হচ্ছে বিয়ে বাড়ির মেয়ে, কনের ছোট বোন। বাবা আমার সাজগোজ দেখে আরো ভরকে গেলেন। বিব্রত গলায় বললেন, মা, বসো। তোমাকে তো চেনা যাচ্ছে না। আমি বসতে বসতে বললাম, তোমার জরুরি কথা শুনতে এসেছি। বাবা বললেন, এত সেজেছ কেন? এমনি সাজলাম, মাঝে মাঝে আমার সাজতে ইচ্ছে করে। আমি আগে কখনো তোমাকে সাজতে দেখিনি। আমাকে কি সুন্দর লাগছে না বাবা? অবশ্যই সুন্দর লাগছে। কপালের টিপটা কি নিজে এঁকেছো? আমি বললাম, বাবা, তুমি নানান কথা বলে সময় নষ্ট করছো। কি বলবে সরাসরি বলে ফেলো। অস্বস্তি বোধ করার কিছু নেই। অস্বস্তি বোধ করার কথা আসছে কেন? তোমার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তুমি অস্বস্তি বোধ করছো। তুমি বরং এক কাজ করো, 2 পেগ হুঁচকি খেয়ে নাও। এতে তোমার ইনহিবিনিস কাটবে। যা বলতে চাচ্ছ সরাসরি বলতে ফেলতে পারবে। হুঁচকি খেলে ইনহিবিনিস কাটে, এই তথ্য জানলে কোত্থেকে? গল্পের বই পড়ে। তোমার কাছ থেকে আমার গল্পের বই পড়ার অভ্যাস হয়েছে। আমিও দিনরাত বই পড়ি। এটা একটা ভালো অভ্যাস। বাবা, তোমার কথাটা কি? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ দুম করে বললেন,
তোমার ভেতর কিছু রহস্য আছে। রহস্যটা কি? আমি তোমার কথা বুঝতে পারছি না বাবা। তুমি কোন রহস্যের কথা বলছো? সব মানুষের মধ্যেই তো রহস্য আছে। বাবা বললেন, সব মানুষের মধ্যে রহস্য আছে ঠিকই, তবে সেই সব রহস্য ব্যাখ্যা করা যায়। তোমার রহস্য ব্যাখ্যা করা যাচ্ছে না। আমি সেটাই জানতে চাচ্ছি। আমি এখনো তোমার কথা বুঝতে পারছি না। আমি এখনো তোমার কথা বুঝতে পারছি না। বাবা উঠে দাঁড়ালেন। আলমারি খুলে হুইস্কির বোতল বের করলেন। মিসির আলি সাহেব, আপনাকে এতক্ষণ একটা কথা বলা হয়নি। লজ্জা লাগছিল বলেই বলতে পারিনি। আমার বাবা প্রচুর মদ্যপান করেন। এটা তার অনেক দিনের অভ্যাস। আমার ধারণা, মাঝে মোটর অ্যাক্সিডেন্টে মারা যান, তার কারণ মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বাবা অ্যাক্সিডেন্ট করেন। আমি অবশ্য এসব নিয়ে বাবাকে কখনো কোনো প্রশ্নও করিনি। আরেকটা কথা আপনাকে বলা হয়নি। ছোট মা বাবার কাছ থেকে মদ্যপানের অভ্যাস করেছিলেন। এই অংশটি এতক্ষণ গোপন রাখার জন্যে আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। বাবা বললেন, নিশি শোনো, নিজের সম্পর্কে তোমার কি ধারণা? তুমি নিজে কি মনে করো তোমার চরিত্রে কোনো অস্বাভাবিকতা আছে? না। তুমি নিশ্চিত যে তোমার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই? আমি নিশ্চিত। তোমার আশেপাশে যারা থাকে তারা অস্বাভাবিক আচরণ করে কেন? আমি জানি না। তুমিও তো আমার আশেপাশেই থাকো। তুমি তো অস্বাভাবিক আচরণ করো না। তুমি আমার সঙ্গে তর্ক করছো কেন? তর্ক করছি না। তুমি প্রশ্ন করছো, আমি তার জবাব দিচ্ছি। আমি একজন সাইকিয়াট্রিস্টকে দিয়ে তোমাকে দেখাতে চাই। বেশ তো, দেখাও। আগামী সপ্তাহে আমি মেরিল্যান্ডে যাচ্ছি। আমাদের সুপারসনিকের উপর শর্ট ট্রেনিং হবে। তুমিও চলো। সাইকিয়াট্রিস্ট তোমাকে দেখবে। আচ্ছা। মা, ঠিক করে বলো, তোমার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই? না। তুমি তোমার ছোট মাকে মাঝে মাঝে দেখতে পাও, এটা কি সত্যি? তোমার আন্টি আমাকে বলেছিল। হ্যাঁ, সত্যি। তুমি শরীফা মেয়েটিকেও দেখতে পাও। আগে পেতাম, এখন পাই না। তোমার কাছে কি মনে হয় না এই ব্যাপারগুলি অস্বাভাবিক? না, কারণ শরীফাকে নিতু আন্টিও দেখেছেন। হ্যাঁ, সে আমাকে বলেছে। শরীফাকে এখন আর তুমি দেখতে পাও না? না, সে তার স্বামীর কাছে চলে গেছে। তবে আমি চাইলে সে আবার চলে আসবে। বুঝিয়ে বলো। আমি স্বপ্নে যা দেখি তাই হয়। স্বপ্নে কি দেখতে চাই এটাও আমি ঠিক করতে পারি। কাজেই আমি যদি ভাবি স্বপ্নে দেখেছি শরীফা চলে এসেছে, তাহলে সে চলে আসবে এবং তখন তুমি চাইলে তুমিও তাকে দেখতে পাবে। এই ব্যাপারটাও তোমার কাছে ন্যাচারাল মনে হয়? অস্বাভাবিক মনে হয় না? না, আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। আমার মনে হয় সব মানুষেরই ইচ্ছে পূরণ ধরনের স্বপ্ন দেখার ক্ষমতা আছে। কি করে সেই স্বপ্নটা দেখতে হয় তা তারা জানে না বলে স্বপ্ন দেখতে পারে না। নিশি, জি, তুমি এক কাজ করো, শরীফা মেয়েটিকে নিয়ে এসো। আমি তাকে দেখতে চাই। আচ্ছা। কদিন লাগবে তাকে আনতে? বেশি দিন লাগবে না। স্বপ্নটা দেখতে পেলেই সে চলে আসবে। যত তাড়াতাড়ি পারো তাকে নিয়ে এসো, কারণ মেরিল্যান্ড যাবার আগে আমি তাকে দেখতে চাই। আচ্ছা। তোমার পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো। গান শেখা কেমন হচ্ছে? গান শেখাও ভালো হচ্ছে। তোমার গানের স্যারের সঙ্গে কদিন আগে কথা হলো। তিনি তোমার গানের গলার খুব প্রশংসা করলেন। তোমার নাকি কিন্নর কণ্ঠ। সব গানের স্যাররাই তাদের ছাত্রীদের গানের গলা সম্পর্কে এ জাতীয় কথা বলে। আমার গানের গলা ভালো না। আমি তোমার গান একদিন শুনতে চাই। এখন গাইবো? এখন গাইতে হবে না। তোমার জোরের কথা কি বলা শেষ হয়েছে বাবা? হুম। আমি চলে যাব? হ্যাঁ, যাও। শরীফা মেয়েটি এলে আমাকে খবর দিও। আচ্ছা। আমি আমার ঘরে এসে ঘড়ি দেখলাম। 11টা বাজতে 10 মিনিট বাকি। আমি রাত 11:30টার সময় আবার বাবার ঘরে গেলাম। তিনি সম্ভবত ক্রমাগতই মদ্যপান করে যাচ্ছেন। তার চোখ খানিকটা লাল, মুখে বিবর্ণ ভাব। এমনিতে তিনি সিগারেট খান না, আজ খুব সিগারেট খাচ্ছেন। ঘর ধোয়ায় অন্ধকার হয়ে আছে। বাবা আমাকে দেখে অবাক গলায় বললেন, কি ব্যাপার মা? আমার ঘরে এসো। কেন? শরীফাকে দেখতে চেয়েছিলে, শরীফা এসেছে। তুমি না ডাকতে চলে এলো? আমি চুপ করে রইলাম। বাবা বললেন, শরীফা কি সত্যি এসেছে? হ্যাঁ। কি করছে? আমার খাটের নিচে বসে আছে। বাবা হাসলেন, অবিশ্বাসী মানুষের হাসি। বাবা বললেন, তুমি কি তার সঙ্গে কথাও বলো? হ্যাঁ, বলি। সে কি আমার সঙ্গে কথা বলবে?
জানি না, বলতেও পারে। আমার ধারণা সে আমার সঙ্গে কথা বলবে না। আমি তাকে দেখতেও পাবো না। কারণ শরীফা নামের মেয়েটি খাটের নিচে বসে নেই। তোমার মাথার ভেতর একটা ঘর আছে। যে ঘর অবিকল তোমার শোবার ঘরের মতো। সেই ঘরের খাটের নিচে সে বসে আছে। কাজেই তাকে দেখতে পাবার কোনো কারণ নেই। বুঝতে পারছো? পারছি। কাজে মেয়েটিকে দেখতে যাওয়া অর্থহীন। তুমি যাচ্ছ না? না। আমি ফিরে আসছি। বাবা পেছন থেকে ডাকলেন, নিশি, দাঁড়াও, আসছি। আমি দাঁড়ালাম। বাবার মদ্যপান আজ মনে হয় একটু বেশিই হয়েছে। তিনি সহজভাবে হাঁটতেও পারছেন না, সামান্য টলছেন। আমি বললাম, বাবা, তোমার হাত ধরবো? তিনি বললেন, না, আই এম জাস্ট ফাইন। বাবা আমার ঘরে ঢুকলেন। ঘরের টেবিল ল্যাম্প জ্বলছে, মোটামুটি আলো আছে। বাবা নিচু হয়ে খাটের নিচে তাকালেন। আমি তাকিয়ে রইলাম বাবার দিকে। অবাক হয়ে লক্ষ্য করলাম বাবার শান্ত ভঙ্গি বদলে যাচ্ছে। তার চোখে ভয়ের ছায়া। সেই ছায়া গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। তিনি হতভম্ব চোখে আমার দিকে তাকালেন। তারপর দৃষ্টি ফিরিয়ে নিলেন খাটের নিচে। তার চোখে পলক পড়ছে না। আমি বললাম, বাবা, কিছু দেখতে পাচ্ছ? তিনি হ্যাঁ না কিছুই বললেন না। অদ্ভুত এক ধরনের শব্দ করতে লাগলেন, যেন তার বুকে বাতাস আটকে গেছে। তিনি তা বের করতে পারছেন না। খুব যারা বুড়ো মানুষ তারা এই ধরনের শব্দ করে, তবে নিজেরা সেই শব্দ শুনতে পায় না, অন্যরা শুনতে পায়। আমি বাবাকে হাত ধরে টেনে তুললাম। তাকে ধরে ধরে তার ঘরে নিয়ে গেলাম। তিনি প্রায় অস্পষ্ট স্বরে বললেন, প্রচুর মদ্যপান করেছি। আমার আবার লিমিট 5 প্যাক। সেখানে 8 প্যাক খেয়েছি তো, তাই হেলুসিলেশন হচ্ছে। খাটের নিচে কিছুই ছিল না, কিছুই না। অন্ধকার তো, আলো ছায়াতে মানুষের মতো দেখাচ্ছে। টর্চ লাইট নিয়ে গেলে কিছুই দেখব না। টর্চ লাইট নিয়ে দেখতে চাও বাবা? তিনি ক্লান্ত গলায় বললেন, না। পরের সপ্তাহে আমি বাবার সঙ্গে মিডল্যান্ড চলে গেলাম। মিসেস জেন ওয়ারেন নামের এক মহিলা সাইকিয়াট্রিস্ট আমার চিকিৎসা শুরু করলেন। মিসেস জেন ওয়ারেন এমডির বয়স 50-এর কাছাকাছি। আমেরিকান বৃদ্ধা মহিলারা খুব সাজগোজ করেন। ঠোঁটে কড়া করে লিপস্টিক দেন, চুল পান করেন, কানে রংচঙা প্লাস্টিকের দুল পরেন, হাঁটুর উপরে খুব রঙিন ঝলমলে স্কার্ট পরেন। তাদের দেখেই মনে হয় তারা খুব সুখে আছেন। মিসেস জেন ওয়ারেনও তার ব্যতিক্রম নন। এত নামকরা মানুষ, কিন্তু কেমন খুকি সেজে ছটফট করছেন, আহ্লাদে ভঙ্গিতে কথা বলছেন। সাইকিয়াট্রিস্টদের অনেক ব্যাপার আমি লক্ষ্য করেছি। তারা প্রথমে যে কাজটি করেন তা হচ্ছে রোগীর সঙ্গে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে কথা বলেন, যেন রোগী তার অনেক দিনের চেনা, প্রায় বন্ধুস্থানীয়। মিসেস জন ওয়ারেন এই কাজটা ভালোই করেন। আমাকে দেখে প্রায় চেঁচিয়ে যে কথাটা বললেন তা হলো, ও ডিয়ার, তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? ভাবটা এরকম যেন তিনি আমাকে আগেও দেখেছেন, তখন এত সুন্দর লাগেনি। বিদেশিরা গায়ে হাত দিয়ে কথা বলে না, ইনি প্রথমবারই গায়ে হাত দিলেন। তোমার নাম হলো নিশি। আমার উচ্চারণ ঠিক হয়েছে? হয়েছে। নিশি অর্থ হলো নাইট। হ্যাঁ। মুনলিট নাইট? জানি না। অফকোর্স মুনলিট নাইট। তোমাকে দেখেই মনে হচ্ছে তোমার জীবন আলোময়। থ্যাংক ইউ। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এমন রূপবতী কন্যার বয়ফ্রেন্ড থাকবে না কেন? অবশ্যই আছে। তুমি বলতে চাচ্ছ না। এইসব চলবে না। তোমার বয়ফ্রেন্ডের নাম বলো, তার ছবি দেখাও। ভদ্রমহিলা আমাকে বুঝতে চেষ্টা করছেন। আমিও কিন্তু তাকে বুঝতে চেষ্টা করছি। আমি যে তাকে বুঝতে চেষ্টা করছি সেটা মনে হয় তিনি ধরতে পারছেন না। বেশিরভাগ মানুষ নিজেদেরকে অন্যের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করেন। মিসেস জেনও তাই করছেন। আমাকে কিশোরী একটা মেয়ে ভেবে কথা বলছেন, মন জয় করার চেষ্টা করছেন। আমি এমন ভাব করছি যেন ভদ্রমহিলার কথাবার্তায় অভিভূত। আমি তার প্রশ্নের জবাব দিচ্ছি, ঠিক যে জবাবগুলি তিনি শুনতে চাচ্ছেন সেই জবাবগুলিই দিচ্ছি। কোনো মানুষ যখন প্রশ্ন করে তখন সে যে জবাব শুনতে চায় সেই জবাবটা কিন্তু প্রশ্নের মধ্যেই থাকে। জেন ওয়ারেন বললেন, আচ্ছা নিশি, বাবাকে কি তুমি খুব ভালোবাসো? প্রশ্ন করার মধ্যেই কিন্তু যে জবাবটা তিনি শুনতে চাচ্ছেন সেটা আছে। তিনি শুনতে চাচ্ছেন যে বাবাকে আমি মোটেই ভালোবাসি না।
এই জবাব শুনলে হয়তো তার রোগ ডায়াগনোসিসের সুবিধা হয়। কাজেই তার এই প্রশ্নের জবাবে আমি মাথা নিচু করে বসে রইলাম এবং খুব অনিচ্ছার ভঙ্গিতেই হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলা দারুণ খুশি হয়ে গেলেন। শুনো নিশি, ইয়াং লেডি, যদিও তুমি অ্যাফার্মেটিভ ভঙ্গিতে মাথা নেড়েছ, তারপরে মনে হয় তুমি সত্যি কথা বলছো না। আমরা বন্ধু। একজন ভালো বন্ধু অন্য বন্ধুকে অবশ্যই সত্যি কথা বলবে, তাই না? এখন বলো, তুমি কি তোমার বাবাকে খুব ভালোবাসো? আমি হ্যাঁ না কিছুই বললাম না। ভদ্রমহিলা আমার আরো কাছে ঘেঁষে এসে বললেন, তুমি কি বাবাকে পছন্দ করো না? আমি আবারও চুপ করে রইলাম। ভদ্রমহিলা এবার প্রায় ফিসফিস করেই বললেন, তুমি কি তোমার বাবাকে ঘৃণা করো? আচ্ছা ঠিক আছে, মুখে বলতে হবে না। চাইলে এখানে দুটো কাগজ আছে, একটাতে লেখো ইয়েস এবং একটাতে নো। যে কোনো একটা কাগজ তুলে নাও। প্রশ্নটা মন দিয়ে শোনো, তুমি কি তোমার বাবাকে ঘৃণা করো? আমি ইয়েস লেখা কাগজটা তুললাম এবং এমন ভাব করলাম যে লজ্জায় দুঃখে আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার চোখে পানি চলে এলো। আমি এমন ভাব করছি যেন চোখের জল সামলাতে আমার কষ্ট হচ্ছে। একসময় হাউমাউ করে কেঁদে ফেললাম। বিদেশিরা চোখের পানি কম দেখে বলে চোখের পানিকে তারা খুব গুরুত্বের সঙ্গে দেখে। বাঙালি মেয়েরা যে অতি সহজে চোখের পানি নিয়ে আসতে পারে, এই তথ্য তারা জানে না। তাছাড়া আমি যে কত বড় অভিনেত্রী তাও তিনি জানেন না। তিনি ছুটে গিয়ে টিস্যু পেপার নিয়ে এলেন, নিজেই চোখ মুছিয়ে দিলেন, করুণা বিগলিত গলায় বললেন, শুনো মেয়ে, তোমার লজ্জিত বা দুঃখিত হবার কিছু নেই। আমেরিকান স্ট্যাটিস্টিক্স বলেছে 28.60% আমেরিকান পুত্র-কন্যারা তাদের বাবাকে ঘৃণা করে। তুমি আমাকে যা বলেছ তোমার বাবা তা কোনোদিনও জানবেন না। এই বিষয়ে তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি। এখন একটু শান্ত হও। কফি খাবে? আমি ফুপাতে ফুপাতে বললাম, খাবো। আমরা কফি খেলাম। ভদ্রমহিলা আনন্দিত গলায় বললেন, আমার ধারণা তোমার সমস্যা আমি ধরতে পারছি। সেই সমস্যার সমাধান করা এখন আর কঠিন হবে না। অবশ্য তুমি যদি আমাকে সাহায্য করো। তুমি কি আমাকে সাহায্য করবে? হুম, ভেরি গুড। আমরা দুজন মিলে তোমার সমস্যার সমাধান করব। কেমন? আচ্ছা। তোমার বাবাকে তুমি কেন ঘৃণা করো? বাবা মদ খায়। শুধু মদ্যপান করে বলেই ঘৃণা করো? মাতাল হয়ে তিনি একদিন গাড়ি চালাচ্ছিলেন। তখন অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে আমার মা মারা যান। তোমার বাবা আমাকে তোমার মার মৃত্যুর কথা বলেছেন, কিন্তু কিভাবে মারা গেছেন তা বলেননি। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। জেনুয়ারেন সিগারেট ধরালেন। তিনি বেশ কায়দা করে সিগারেট টানছেন। নিশি, সিগারেটের ধোঁয়ায় তোমার অসুবিধা হচ্ছে না তো? জি না, আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, পারছি না। যে কোনো ভালো অভ্যাস সামান্য চেষ্টাতেই ছেড়ে দেওয়া যায়। খারাপ অভ্যাস হাজার চেষ্টাতেও ছাড়া যায় না। ঠিক না? ঠিক। এখন বলো, তুমি নাকি তোমার মাকে দেখতে পাও, এটা কি সত্যি? না, সত্যি না। তাহলে বলো, এই মিথ্যা কথাটা কেন বলতে? বাবাকে ভয় দেখাবার জন্য বলতাম। বাবাকে ভয় দেখানোর জন্য তুমি তাহলে বানিয়ে বানিয়ে অনেক কথাই বলেছ? জি। যা বলেছ তোমার বাবা তাই বিশ্বাস করেছেন? জি। আচ্ছা, আজকের মতো তোমার সঙ্গে আমার কথা শেষ। কাল আবারও আমরা বসবো। কেমন? জি আচ্ছা। মেরিল্যান্ডে দেখার মতো সুন্দর সুন্দর জিনিস অনেক আছে। তুমি কি দেখেছ? জি না। কাল আমি তোমাকে লিস্ট করে দেব। দেশে যাবার আগে তুমি দেখে যাবে। আচ্ছা। তুমি কি জানো যে তুমি খুব ভালো মেয়ে? জানি। ভদ্রমহিলা আমার সঙ্গে আরো 3 দিন সিটিং দিলেন। আমি তাকে পুরোপুরি বিভ্রান্ত করলাম। তাকে যা বিশ্বাস করাতে চাইলাম তিনি তাই বিশ্বাস করলেন এবং খুব আনন্দিত হলেন এই ভেবে যে তিনি বিদেশিনী এক কিশোরী মেয়ের জীবনের সমস্ত জটিলতা দূর করে ফেলেছেন। তার অন্ধকার ঘরে 1000 ওয়াটের বাতি জ্বেলে দিয়েছেন। আমার সম্পর্কে তিনি যে ধারণা করলেন তা হচ্ছে, আমি খুব ভালো একটা মেয়ে, সরল, বুদ্ধি কম, জগতের জটিলতা কিছু জানি না। খুব ভুল ধারণা। আমি নিঃসঙ্গ একটি মেয়ে। আমার সবচেয়ে বড় শত্রু আমার নিঃসঙ্গতা। ভুল ধারণা। আমি নিঃসঙ্গ নই। আমি কখনো একা থাকি না। নিজের বন্ধু বান্ধব নিজে কল্পনা করে নেই। কল্পনা শক্তি সম্পন্ন মানুষ কখনো নিঃসঙ্গ হতে পারে না। আমি খুব ভীতু ধরনের মেয়ে। আবারও ভুল। আমার মধ্যে আর যাই থাকুক,
ভয় নেই। যখন আমার ৭-৮ বছর বয়স, তখনও রাতে ঘুম নাইলে আমি একা একা ছাদে চলে যেতাম। ৪, বাবাকে আমি সম্ভবত ঘৃণা করি। খুব ভুল কথা। বাবা চমৎকার মানুষ। আমার ক্ষুদ্র জীবনে যে কজন ভালো মানুষ দেখেছি, তিনি তাদের একজন। আমি ভদ্রমহিলার মাথায় এইসব ভুল ঢুকিয়ে দিয়েছি। তিনি খুশি মনে ভুলগুলি গ্রহণ করেছেন। মানুষ কত সহজেই না ভুল সত্যি ভেবে গ্রহণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলী সিরিজের গল্প তন্দ্রাবিলাস। আজ শুনলেন চতুর্থ পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।